ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা ক্লাস 11 ফিজিক্সের ইউনিট 5 মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি এই চ্যাপ্টারটা পুরোটা কভার করব। এটাই তোমাদের ফার্স্ট সেমিস্টারের লাস্ট চ্যাপ্টার। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট টপিক হলো সেন্টার অফ মাস অফ আ টু পার্টিকেল সিস্টেম। দেখো, টু পার্টিকেল সিস্টেম কি? এটা হলো এমন এক ধরনের সিস্টেম যেখানে একটা রিজিড বডিতে দুটো পার্টিকেলই থাকে, বাট ইন রিয়েলিটি এটা সম্ভব নয়, কারণ একটা রিজিড বডিতে অসংখ্য পার্টিকেল থাকে। এবার চলে আসো, দেখো ওএক্স হলো একটা রিজিড বডি, তার মধ্যে 1 আর 2 হলো দুটো পার্টিকেল, তাহলে এই সিস্টেমটাই হয়ে গেল টু পার্টিকেল সিস্টেম। চলে আসো সি পয়েন্টে, আমরা ধরে নিচ্ছি যে এই সি পয়েন্টটাতেই এই পুরো রিজিড বডিটার মাস কেন্দ্রীভূত আছে, তাহলে এই পয়েন্টটাই হয়ে গেল সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র। এবার দেখো, সেন্টার অফ মাসের কোয়ার্ডিনেট হলো এক্স, পার্টিকেল 1-এর কোয়ার্ডিনেট x1 এবং 2-এর কোয়ার্ডিনেট x2। কোয়ার্ডিনেটটা কি? সিম্পলি অরিজিন ও থেকে ওই পয়েন্টের ডিস্টেন্সই হলো কোয়ার্ডিনেট। এবার যদি তুমি দুটো পার্টিকেলের মাস আর কোয়ার্ডিনেটের মান জেনে যাও, তাহলে খুব ইজিলি সেন্টার অফ মাসের কোয়ার্ডিনেটের মান বার করতে পারবে। কিভাবে? x = m1 x1 + m2 x2 ডিভাইডেড বাই m1 + m2 এই সূত্রের সাহায্যে। এবার ধরো, যদি বলা হয় 1 ডাইমেনশনের কথা, তখন তুমি শুধু x এর মান বার করলে, কিন্তু যদি বলা হয় 2 ডাইমেনশনের কথা, তোমাকে তখন y এর মানও বার করতে হবে, বা যদি বলা হয় 3 ডাইমেনশনের কথা, তখন তোমাকে z এর মানও বার করতে হবে। তো দেখো কিভাবে বার করবে। প্রথমে চলে আসো x এ, x = সামেশন অফ mi xi ডিভাইডেড বাই m। এটার কিছুই নয়, আগেরটারই সংক্ষিপ্ত রূপ। এখানে mi হচ্ছে যত ভর আছে, xi হলো যত কোয়ার্ডিনেট আছে, আর সামেশন মানে তাদের যোগ। এবার ক্যাপিটাল এম কি? ক্যাপিটাল এম হলো মোট ভর। এবার ওয়াই আর জেড তো খুব ইজি, জাস্ট অ্যাক্সেস বদলাচ্ছে, মানে এক্সের বদলে ওয়াই বসবে, ওয়াই থাকলে জেড থাকলে জেড বসবে। এবার চলে আসো সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর। দেখো, পজিশন ভেক্টরকে ডিনোট করা হয় ক্যাপিটাল আর ভেক্টর দ্বারা, যেটা হচ্ছে যত ভেক্টর আছে তাদের যোগ। তাই লিখে নিয়েছি আমরা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে আমাদের সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর আর = কি হলো? সামেশন অফ mi ri ডিভাইডেড বাই m, যেখানে ri হচ্ছে যত ভেক্টর আছে সেইগুলো। চলে আসো আমাদের পরবর্তী টপিকে। দেখো, এখানে চিত্রে আমি ধরে নিয়েছি n সংখ্যক পার্টিকেল আছে, অর্থাৎ একটা সিস্টেম অফ পার্টিকেল আছে, কোনো একটা পার্টিকেল না, অনেক পার্টিকেল আছে। এবার আমরা যদি এই প্রমাণটা করতে চাই যে এই পুরো সিস্টেম অফ পার্টিকেলের মোমেন্টাম কনজারভেটিভ, তার জন্য কি করতে হবে? আমাদের সূত্র নিয়ে নিতে হবে, যেখানে ক্যাপিটাল P = ক্যাপিটাল M × ক্যাপিটাল V। এখানে ক্যাপিটাল P হচ্ছে যত পার্টিকেলস আছে তাদের সামেশন, M হচ্ছে যত মাস আছে তাদের সামেশন, V হচ্ছে যত ভ্যালোসিটি আছে তাদের সামেশন। এবার আমরা এই সূত্রটারই ডেরিভেশন করব। দেখো, এখানে dv/dt হয়ে যাচ্ছে তাহলে অ্যাক্সেলারেশন, মানে m এ হয়ে যাচ্ছে f এক্সটার্নাল বা বাহ্যিক বল। কিভাবে হচ্ছে আমি পরবর্তীতে বলছি। এবার ধরো, বাহ্যিক বল 0 হলে আমাদের dp/dt হয়ে যাচ্ছে 0, সেখানে p হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, কারণ কোনো কিছু ডেরিভেশন ফর্মে থাকলে সেটা হয়ে যায় কনস্ট্যান্ট, আর p কনস্ট্যান্ট হলে আমাদের মোমেন্টাম p হয়ে যাবে কনজারভেটিভ। নেক্সট আমরা দেখব মোশন অফ সেন্টার অফ মাস। দুটো বিষয় এখানে আমরা জানবো। প্রথমত ভ্যালোসিটি অফ সেন্টার অফ মাসের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেখব। দেখো, আমরা সেন্টার অফ মাসের পজিশন ভেক্টরের রুলসটা লিখে নিয়েছি। খুব সিম্পল ক্যালকুলেশন, এম এর সঙ্গে আর ইন্টু করলাম, সামেশন অফ mi ri এর বদলে আমরা এটাকে ইলাস্ট্রেট করে লিখলাম, আর কে ডেরিভেশন করলাম, কেননা dr/dt হচ্ছে ভ্যালোসিটি, আর আমাদের এখানে ভ্যালোসিটি তো বার করতে হবে। তারপর দেখো, খুব ইজিলি কিন্তু আমরা ভ্যালোসিটির মান পেয়ে গেলাম। এটাই হয়ে গেল আমাদের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। নেক্সট, আমরা যদি অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাসের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বার করতে চাই, আমাদের এই ইকুয়েশনটাকে নিতে হবে। কেন? কারণ এখানে v আছে, v এর ডেরিভেশন করে আমরা পাবো dv/dt, এবং dv/dt মানে অ্যাক্সেলারেশন, সেটাই আমরা করলাম। দেখো, সেখান থেকে আমরা এর মানটাও খুব ইজিলি বার করে নিলাম। এটাই হলো এই অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাসের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। এবার দেখো, m a = f এক্সটার্নাল লেখা। কেন এক্সটার্নাল? দেখো, নিউটনস থার্ড ল অনুযায়ী একটি কণা যখন অপর কণাকে হিট করে না, তখন ওই কণাটাও কিন্তু ওই কণাটার উপর সমান আর বিপরীতমুখী বল প্রয়োগ করে, তাই এখানে কোনো ইন্টারনাল ফোর্স থাকে না। আর এটা হয়ে গেল এর আরেকটি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। আমাদের নেক্সট টপিক হলো সেন্টার অফ মাস অফ আ রিজিড বডি। দেখো, খুব ইম্পর্টেন্ট, একটা রিজিড বডি বা দৃঢ় বস্তুতে ভরের অবিচ্ছিন্ন বন্টন দেখা যায়। দ্যাট মিনস কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড মাস দেখা যায়। যেমন ধরো, অ্যাজ আ এক্সাম্পল আমরা র্যাম্পকে বলতে পারি। যেমন স্টেয়ার্সকে আমরা 1 2 3 4 করে গুনতে পারি, তেমন কি র্যাম্পকে আমরা 1 2 3 4 করে গুনতে পারি না? তো ঠিক তেমনই র্যাম্পের মতোই রিজিড বডিও তাই। রিজিড বডির মধ্যে থাকা পার্টিকেলগুলোকে আমরা 1 2 3 করে গুনতে পারি না, কাউন্ট করতে পারি না, কারণ সেগুলো কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড, এবং সেই কারণের জন্যই কিন্তু আমরা এখানে সামেশন ইউজ করতে পারি না। আমাদের এখানে সামেশনের পরিবর্তে ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয়।
সিম্পলি দেখো তাহলে এখানে এক্স ওয়াই জেড এর মান কেমন হবে। দেখো আমরা লিখে নিয়েছি সেই সমীকরণগুলোই, শুধু ডেল্টা ইউজ করা হয়েছে সিম্পলি, খুব ছোট অর্থে এখানে। তো যাই হোক না কেন, দেখো সামেশনের পরিবর্তে এখানে ইন্টিগ্রেশন ব্যবহার করা হয়েছে। ডেল্টা এম এর বদলে ডিএম আর এক্স আই এর বদলে এক্স, ব্যাস সবগুলোতেই এরকমই। এবার একটু সাজিয়ে গুজিয়ে লেখা হয়েছে, আমরা পেয়ে গেলাম কিন্তু এক্স ওয়াই জেড এর মান। এটা কিন্তু অবশ্যই রিজিড বডির ক্ষেত্রে। আমাদের নেক্সট টপিক হলো মোমেন্ট অফ ফোর্স। দেখো মোমেন্ট অফ ফোর্সকে ডিনোট করা হয় ক্যাপিটাল টি দ্বারা, আর ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি। এখানে এফ হলো বস্তুটার উপর প্রযুক্ত বল, আর ডি হলো যে বিন্দুটার সাপেক্ষে বস্তুটাকে ঘোরানো হচ্ছে সেই বিন্দু থেকে প্রযুক্ত বলের লম্ব দূরত্ব। তাহলে আমাদের মোমেন্ট অফ ফোর্স কি হলো, বস্তুর ওপর প্রযুক্ত বল আর যে বিন্দুটার সাপেক্ষে বস্তুটাকে ঘোরানো হচ্ছে তার থেকে প্রযুক্ত বলের লম্ব দূরত্বের গুণফল। আর দেখো এখানে মোমেন্ট অফ ফোর্সের এসআই ইউনিটও দেওয়া হয়েছে নিউটন মিটার। আমাদের পরবর্তী টপিক হলো টর্ক। দেখো টর্ক কি, সিম্পলি টর্ক হলো এক ধরনের ঘূর্ণন বল যার জন্য কোনো বস্তুর মধ্যে ঘূর্ণন গতি সৃষ্টি হয়। এবার টর্ক কিসের উপর ডিপেন্ড করে, ফোর্সের উপর তো অবভিয়াসলি ডিপেন্ড করে, কিন্তু শুধু কি ফোর্সের উপর না, ফোর্সটা কোথায় এবং কিভাবে প্রয়োগ করা হচ্ছে তার উপরও ডিপেন্ড করে। অ্যাজ এ এক্সাম্পল, ধরো এই দরজাটার হাতল বরাবর ফোর্স ক্রিয়েট করা হলো, কি হবে, দরজাটা খুব ইজিলি খুলে যাবে। এবার ধরো দরজাটার মাঝ বরাবর ওই একই পরিমাণ বল প্রয়োগ করা হলো, তাহলে কি হবে, দরজাটা খোলা তুলনামূলকভাবে একটু কঠিন হবে। এবার ধরো দরজাটার কবজা বরাবর ওই একই বল প্রয়োগ করা হলো, কি হবে, দরজাটা তো খোলা দূর, দরজাটা নড়বেই না। তাহলে এর থেকে প্রমাণিত হচ্ছে যে টর্ক শুধুমাত্র ফোর্সের উপর ডিপেন্ড করে না, ফোর্সটা কোথায় এবং কিভাবে প্রয়োগ করা হচ্ছে তার উপরও ডিপেন্ড করে। চলে আসো আমাদের টর্কের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে। দেখো কি লেখা, টাও ইজ ইকুয়াল টু আর ইন্টু এফ। এখানে টাও কি, টাও হচ্ছে টর্ক, আর হলো রেঞ্জ বা ব্যাসার্ধ। কিসের ব্যাসার্ধ, সিম্পলি যে পয়েন্টের সাপেক্ষে বস্তুটাকে ঘোরানো হচ্ছে সেই পয়েন্ট থেকে ফোর্সের ডিস্টেন্সই হলো আর এফ তো ফোর্স। এবার দেখো এটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি যে টাও ইজ ইকুয়াল টু আর ইন্টু এফ ইন্টু সাইন থিটা। এখানে থিটা হলো সিম্পলি এফ ও আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। এবার দেখো খুব ইম্পর্টেন্ট, যখন থিটার মান 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হবে তখন টর্কের মান হবে 0, আর যখন এই থিটার মান 90 ডিগ্রি হবে তখন টর্কের মান হবে সর্বাধিক, সব থেকে বেশি। এবার দেখো এখানে টর্কের রাশি, এসআই একক এবং মাত্রা দেওয়া আছে, ভালো করে মুখস্থ করে নাও কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আমাদের নেক্সট টপিক হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। দেখো মোমেন্টাম বা ভরবেগ দুই প্রকার, লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো সিম্পলি কোনটা কখন ব্যবহার করা হয়, যখন কোনো বস্তু সরল রেখা বরাবর গতিশীল হয় তখন সেই বস্তুটার লিনিয়ার মোমেন্টাম বার করা হয়, আর যখন কোনো বস্তু বৃত্তাকারে গতিশীল হয় তখন ওই বস্তুটার অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করা হয়। এবার দেখো অ্যাঙ্গুলার মোমেন্টামকে ডিনোট করা হয় ক্যাপিটাল এল চিহ্ন দ্বারা। এবার চলে আসো অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলাতে। এখানে আমরা দুটো ফর্মুলা দেখব। প্রথম ফর্মুলা হলো ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু আর ইন্টু পি। এখানে এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর হচ্ছে রেঞ্জ বা ব্যাসার্ধ, আর পি হলো লিনিয়ার মোমেন্টাম। ঠিক আগের মতোই দেখো এটাকেও আমরা এইভাবেও লিখতে পারি যে ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু আর ইন্টু পি ইন্টু সাইন থিটা। এবার দেখো খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা পি এর বদলে এম ইন্টু ভিও লিখতে পারি, কেননা লিনিয়ার মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভ্যালোসিটি। চলে আসো আমাদের দ্বিতীয় সূত্রে। দেখো দ্বিতীয় সূত্রটা কি, ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু আই ইন্টু ওমেগা। এখানে এল হলো অবভিয়াসলি অ্যাঙ্গুলার মোমেন্টাম, আই হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, আর ওমেগা হলো অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। এবার একটা প্রশ্ন হলো যে আমরা কখন কোন ফর্মুলাটা ব্যবহার করব। সিম্পলি যখন কোনো বস্তু কোনো অপর বস্তুকে কেন্দ্র করে ঘুরবে তখন আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব, আর যখন বস্তুটা নিজের সাপেক্ষে ঘুরবে তখন আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। অ্যাজ আ এক্সাম্পল, সাপোজ যখন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে তখন আমরা প্রথম ফর্মুলাটা ইউজ করব, আর যখন পৃথিবী নিজের সাপেক্ষে যে ঘোরে তখন আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব। নেক্সট আমরা জানবো কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। দেখো এই নীতিটা আমাদের এটা বলে যে যখন কোনো ঘূর্ণীয়মান বস্তুর উপর বাহ্যিক টর্ক প্রয়োগ করা হয় না তখন ওই বস্তুটির ভরবেগেরও কোনো পরিবর্তন হয় না। অ্যাজ আ এক্সাম্পল, সাপোজ পৃথিবীকে বৃহস্পতির জায়গায় নিয়ে যাওয়া হলো আর বৃহস্পতিকে পৃথিবীর জায়গায় নিয়ে আসা হলো, কিন্তু কোনো বাহ্যিক টর্ক প্রয়োগ করা হলো না, তাহলে কি হবে বলো তো, পৃথিবী আর বৃহস্পতি উভয়েরই কিন্তু ভরবেগের কোনো পরিবর্তন হবে না।
তবে কিসের পরিবর্তন হবে বলো তো? বেগের পরিবর্তন হবে, ভ্যালোসিটির পরিবর্তন হবে। কেননা ব্যাসার্ধের সঙ্গে বেগের ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো, পৃথিবী যখন বৃহস্পতির জায়গায় যাবে তখন তার ব্যাসার্ধ বেড়ে যাবে, বেগ কমে যাবে, আর বৃহস্পতি যখন পৃথিবীর জায়গায় আসবে তখন ব্যাসার্ধ কমে যাবে, বেগ বেড়ে যাবে। এটা তোমরা নিজেদের রিয়েল লাইফেও এক্সপিরিয়েন্স করতে পারো। তোমরা লক্ষ্য করবে যখন হাত দুটোকে তোমরা একদম কাছে এনে ঘোরার চেষ্টা করবে তখন বেগ অনেক বেশি থাকবে, আর যখন হাত দুটোকে প্রসারিত করে ঘোরার চেষ্টা করবে তখন বেগ অনেক কম থাকবে। এটা কিন্তু ব্যাসার্ধের জন্যই হয়। আমরা নেক্সট জানবো ইকুইলিব্রিয়াম অফ রিজিড বডি, অর্থাৎ দৃঢ় বস্তুর সাম্যাবস্থা। দেখো, কোনো দৃঢ় বস্তু তখনই সাম্যাবস্থায় থাকে যখন বস্তুটির ওপর টোটাল ফোর্স বা নেট ফোর্স এবং টোটাল টর্ক উভয়ই শূন্য হয়। এবার এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নেট ফোর্স আর ফোর্সের মধ্যে কি পার্থক্য। দেখো, নেট ফোর্স মানে টোটাল ফোর্স আর ফোর্স মানে জাস্ট ফোর্স। অ্যাজ আ এক্সাম্পল, সাপোজ তুমি এই বস্তুটার উপর বল প্রয়োগ করছো, তোমার বন্ধু আরেক দিক থেকে ওই একই পরিমাণ বল প্রয়োগ করছে। এর ফলে কি হবে? বস্তুটার কোনরূপ স্থান পরিবর্তনই হবে না। তার মানে এখানে কি বল শূন্য? না তো, তুমিও বল প্রয়োগ করছো, তোমার বন্ধুও বল প্রয়োগ করছে, কিন্তু দুটো বল মিলিত হয়ে যে টোটাল ফোর্স সেটা শূন্য হয়ে যাচ্ছে, নেট ফোর্স শূন্য হয়ে যাচ্ছে। এই হলো তোমাদের ফোর্স আর নেট ফোর্সের মধ্যে পার্থক্য। এবার দেখো, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা তিন প্রকার। প্রথমত ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম বা অনুবাদমূলক ভারসাম্য। দেখো, এখানে আমরা আগের এক্সাম্পলটাই নিয়েছি যেখানে আমরা দেখেছিলাম যে টোটাল ফোর্স বা নেট ফোর্স শূন্য। সিম্পলি দেখো, এই বস্তুটা তাহলে অনুবাদমূলক ভারসাম্যে আছে। কেননা অনুবাদমূলক ভারসাম্য হলো এমন এক ধরনের ভারসাম্য যেখানে টোটাল ফোর্স বা নেট ফোর্স শূন্য হয়। দ্বিতীয়ত পার্শিয়াল ইকুইলিব্রিয়াম বা ঘূর্ণন অথবা আংশিক ভারসাম্য। চিত্রে লক্ষ্য করো, ওপর থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে নিচের দিকে, আবার নিচ থেকে আরেক সাইডে ওপরের দিকে বল প্রয়োগ করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে? নেট ফোর্স বা টোটাল ফোর্স শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু টোটাল টর্ক কিন্তু শূন্য হচ্ছে না। কেননা ওপর থেকে বল প্রয়োগ করার ফলে আবার আরেক সাইডে নিচ থেকে বল প্রয়োগ করার ফলে বস্তুটা রোটেট করবে, ঘুরবে, ঘূর্ণন হবে। তার মানে এখানে কিন্তু টোটাল টর্ক শূন্য নয়। তাহলে অ্যাজ আওয়ার ডেফিনেশন বস্তুটা কিন্তু পার্শিয়াল ইকুইলিব্রিয়ামে আছে। তৃতীয়ত দেখো, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বা যান্ত্রিক ভারসাম্য। এখানেও আমরা প্রথম এক্সাম্পলটাই নিয়েছি যেখানে আমরা দেখেছিলাম যে টোটাল ফোর্স বা নেট ফোর্স শূন্য। তবে লক্ষ্য করে দেখো, এখানে টোটাল টর্কের মানও কিন্তু শূন্য, অর্থাৎ টোটাল ফোর্স এবং টোটাল টর্ক উভয়ই শূন্য। তাহলে অ্যাজ আওয়ার ডেফিনেশন এই বস্তুটা কিন্তু মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। নেক্সট আমরা দেখব রিজিড বডি রোটেশন বা দৃঢ় বস্তুর ঘূর্ণন। সিম্পলি দেখো, জেড যদি হয় আমাদের নির্দিষ্ট অক্ষ এবং এই অক্ষটার সাপেক্ষে এই বস্তুটা ঘুরছে মানে আবর্তিত হচ্ছে, তাহলে সিম্পলি এটাই হলো দৃঢ় বস্তুর ঘূর্ণন। নেক্সট দেখো কি বলছে, দৃঢ় বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে দৃঢ় বস্তুতে উপস্থিত প্রতিটি কণাই বৃত্তাকার পথে গতিশীল হয়। হ্যাঁ, তবে বৃত্তাকার পথটি কারোর ছোট হয় কারোর বড় হয়, কেননা এই যে ব্যাসার্ধ কারোর ছোট হয় কারোর বড় হয়। নেক্সট আমাদের বলছে যে এই ব্যাসার্ধগুলো এই নির্দিষ্ট অক্ষের ওপর লম্বভাবে অবস্থান করছে এবং এই বৃত্তাকার পথটির কেন্দ্রটিও কিন্তু এই নির্দিষ্ট অক্ষের উপরই অবস্থান করছে। নেক্সট বলছে, যদি কোনো কণা এই নির্দিষ্ট অক্ষের উপর অবস্থিত হয় তাহলে সেই কণাটির অবস্থানের কোনো পরিবর্তন হবে না, যেহেতু এখানে কোনো ব্যাসার্ধই নেই। নেক্সট দেখো, দৃঢ় বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে প্রতিটি কণার কৌণিক বেগ সমান হয়, কেননা কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু ডেল্টা থিটা ডিভাইডেড বাই ডেল্টা টি। আর এই ডেল্টা থিটা আর ডেল্টা টি কিন্তু প্রতিটি কণার জন্যই সমান, কেননা প্রতিটি কণাই একই সময় একই কোণ দিয়ে গতিশীল হয়। কিন্তু দেখো, রৈখিক বেগ কিন্তু প্রতিটি কণার সমান হয় না, কেননা রৈখিক বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। এখানে ওমেগা তো প্রতিটি কণার ক্ষেত্রেই সমান, কিন্তু আর বা ব্যাসার্ধ কি সমান? আমরা তো আগেই দেখলাম যে কোনো কণার ব্যাসার্ধ ছোট, কোনো কণার ব্যাসার্ধ বড়। তাই রৈখিক বেগ কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের প্রতিটি কণার ক্ষেত্রে সমান হয় না।
আমাদের নেক্সট টপিক হলো ইকুয়েশনস অফ রোটেশনাল মোশন, অর্থাৎ ঘূর্ণন গতির সমীকরণ সমূহ। এখানে কাজটা খুব সিম্পল। দেখো, এখানে শুধুমাত্র রৈখিক গতিতে আমরা যে তিনটে সমীকরণ পড়েছি, এই তিনটে সমীকরণকে ঘূর্ণন গতির সমীকরণে চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করার জন্য এইগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করে নাও। এখানে দেখানো হয়েছে যে রৈখিক গতিতে কি থাকলে ঘূর্ণন গতিতে সেটা কি হবে। ব্যাস, এইগুলোকে কাজে লাগিয়ে এই তিনটে সমীকরণকে চেঞ্জ করে ফেলো। আমাদের নেক্সট টপিক দেখো, কম্প্যারিজন বিটুইন লিনিয়ার অ্যান্ড রোটেশনাল মোশন, অর্থাৎ রৈখিক গতি এবং ঘূর্ণন গতির তুলনা। দেখো, সিম্পলি আমরা একটু আগেই যেটা দেখলাম, মানে রৈখিক গতি আর ঘূর্ণন গতির কনসেপ্টটা আমরা একটু আগেই দেখলাম। এখানেও কিন্তু ব্যাপারটা সেমই। দেখো, আমি কম্প্যারিজনটা দিয়ে দিয়েছি এবং পাশে কোনটা কিসে চেঞ্জ হয়েছে সেটাও দিয়ে দিয়েছি। ভালো করে দেখে নাও, আশা করি কোনো অসুবিধা হবে না। আমাদের নেক্সট টপিক হলো মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। দেখো, জড়তার ভ্রামকের সিম্বল হলো আই। এবার দেখো চিত্রে, এটা হলো একটা রিজিড বডি এবং এটা হলো একটা নির্দিষ্ট অক্ষ। এবার দেখো, রিজিড বডিটায় ধরে নাও এন সংখ্যক পার্টিকেল আছে, এইগুলো হলো তাদের ভর এবং এইগুলো হলো এই নির্দিষ্ট অক্ষ থেকে এই পার্টিকেলগুলোর দূরত্ব। তাহলে দেখো, সংজ্ঞানুসারে আমাদের জড়তার ভ্রামক আই ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্রতিটি কণা এবং তার সঙ্গে গুণিত প্রতিটি কণার দূরত্বের বর্গ এবং তাদের সমষ্টি। তাহলে আই কি হয়ে যাচ্ছে? সামেশন অফ এম আই আর আই স্কোয়ার। এখানে এম আই প্রতিটি ভর, আর আই স্কোয়ার প্রতিটি দূরত্বের বর্গ, আর সামেশন মানে তাদের যোগ। আর দেখো, জড়তার ভ্রামকের এসআই ইউনিট কেজি মিটার স্কোয়ার আর মাত্রা ml²2। আর দেখো, এটি হলো একটি টেনসর কোয়ান্টিটি এবং এর কাজ হলো কোনো একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণরত কোনো বস্তুর ঘূর্ণনের পরিবর্তনকে বাধা দেওয়া। নেক্সট আমরা জানবো রেডিয়াস অফ গাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। দেখো, আমরা আগের ছবিটাই নিয়েছি। দেখো, এখানে পি কি? পি হলো সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র, এবং এই ভর কেন্দ্র থেকে নির্দিষ্ট অক্ষের দূরত্ব আমরা ধরে নিয়েছি কে। তাহলে সিম্পলি সংজ্ঞানুসারে আমাদের কেই হয়ে গেল চক্রগতির ব্যাসার্ধ। চলো এবার আমরা কে এর মান বার করি। দেখো, সিম্পলি আমরা বার করব কিভাবে? দেখো, আমরা আগের সূত্রটাই নিয়েছি। এবার দেখো, সিম্পলি এমটাকে কমন নেওয়া হলো, এম এর সঙ্গে এন গুণ করা হলো, আবার এটার সঙ্গে এন ভাগ করা হলো। কেন? সিম্পলি ভারসাম্য রক্ষার জন্য। এবার দেখো, এম এন মানে কি? এম এন মানে মোট ভর, কারণ কি এন সংখ্যকিত পার্টিকেল আছে। তাহলে এই এম এন মানে কি? যত পার্টিকেল আছে তাদের ভর। দেখো, তাহলে আমরা এম এন এর বদলে ক্যাপিটাল এম লিখতে পারি, কারণ ক্যাপিটাল এম হচ্ছে মোট ভর। আর দেখো, এটার বদলে আমরা কে স্কোয়ার লিখেছি। কে স্কোয়ার কেন? যদি পি হয় ভর কেন্দ্র, অর্থাৎ যে পয়েন্টটায় এই পুরো বডিটার ভর কেন্দ্রীভূত আছে, তাহলে কে কি হবে? কে হবে যত ব্যাসার্ধ, মানে যত ব্যাসার্ধ আছে তাদের যে এই কেটাতেই কেন্দ্রীভূত আছে। আর যেহেতু এখানে স্কোয়ার আছে, তাই এখানেও স্কোয়ার হয়েছে। এবার দেখো, সিম্পলি আমরা আয়ের বদলে এই মানটা বসিয়ে দিচ্ছি এবং আমাদের কে এর মান বার হয়ে গেল। আর দেখো, আমরা এখান থেকেও কিন্তু কে এর মান খুব ইজিলি বার করতে পারি। তাহলে আমাদের কে এর মান দুভাবেই আমরা বার করতে পারি। আমাদের পরবর্তী টপিক হলো ভ্যালু অফ মোমেন্ট অফ ইনার্শিয়া ফর সিম্পল জিওমেট্রিক্যাল অবজেক্টস, নো ডেরিভেশন। তার মানে কি? এখানে আমাদের যে জিওমেট্রিক্যাল অবজেক্টস আছে তাদের যে মোমেন্ট অফ ইনার্শিয়া অর্থাৎ জড়তার ভ্রামকের ভ্যালু জানতে হবে, মান জানতে হবে। তবে নো ডেরিভেশন মানে কিভাবে সেই মানটা এলো সেটা তোমাদের জানার দরকার নেই। দেখো, অ্যাজ ইট ইজ আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বস্তু দেওয়া আছে, তাদের পাশে ছবিও দেওয়া আছে এবং তাদের জড়তার ভ্রামকের মানও দেওয়া আছে। এই মানগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোকে মুখস্থ করে নিও। আমাদের পরবর্তী টপিক হলো প্যারালাল অ্যাক্সিস থিওরাম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য। চিত্রে লক্ষ্য করো, এটা হলো আমাদের একটি বস্তু এবং এটা হলো সমান্তরাল অক্ষ যার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে IAB। এটা হলো ভরকেন্দ্রগামী অক্ষ যার মোমেন্ট অফ ইনার্শিয়া ICM, আর ডি হলো আমাদের এই দুটো অক্ষের মধ্যেকার দূরত্ব। এবার চলে আসো স্টেটমেন্ট বা বিবৃতিতে। দেখো কি বলছে, যে কোনো একটি বস্তুর সমান্তরাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া সমান ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং বস্তুর ভর ও দুটি অক্ষের মধ্যেকার দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সঙ্গে। দেখো, এর ভিত্তিতে আমরা কি বলতে পারি? IAB অর্থাৎ সমান্তরাল অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া সমান ICM অর্থাৎ ভরকেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া এবং বস্তুর ভর ও দুটি অক্ষের মধ্যেকার দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সঙ্গে। এটাই হলো আমাদের ইকুয়েশন।
নেক্সট আমরা জানবো দ্য স্টেটমেন্ট অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, অর্থাৎ লম্ব অক্ষ উপপাদ্যের বিবৃতি। দেখো বিবৃতিতে যাওয়ার আগে একবার ছবিটা, এখানে এক্স ও ওয়াই হলো দুটি অক্ষ যারা পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে এবং পরস্পর ও বিন্দুতে মিলিত হচ্ছে। আর ও বিন্দুগামী অক্ষটা হলো জেড অক্ষ। সিম্পলি আমরা ধরে নিয়েছি যে এক্স এর মোমেন্ট অফ ইনার্শিয়া হলো আই এক্স, ওয়াই এর মোমেন্ট অফ ইনার্শিয়া হলো আই ওয়াই এবং জেড এর মোমেন্ট অফ ইনার্শিয়া হলো আই জেড। এবার চলে আসো বিবৃতিতে, কি বলছে, কোনো সমতলে লম্বভাবে থাকা দুটি অক্ষ এক্স ও ওয়াই এর মোমেন্ট অফ ইনার্শিয়া যদি হয় যথাক্রমে আই এক্স ও আই ওয়াই, তাহলে যে বিন্দুতে তারা পরস্পর মিলিত হবে সেই বিন্দুগামী জেড অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স ও ওয়াই অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়ার সমষ্টির সমান। তাহলে আমাদের সংজ্ঞানুসারে আমরা বলতেই পারি আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ জেড অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া সমান এক্স অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া ও ওয়াই অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়ার সমষ্টির সঙ্গে। এটাই হয়ে গেল আমাদের ফর্মুলা এবং এগুলি হলো তাদের অ্যাপ্লিকেশনস। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের পুরো চ্যাপ্টারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে এই ধরনের ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।